হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তুমি? আশা করি সকলে ভালো আছে। আমরা দুই ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে। চলে আসলাম আমরা অবশেষে 13 নাম্বার ব্লগে। আজকে 13 নম্বর ব্লগে আমরা খুব ইন্টারেস্টিং এবং হিস্টোরিক্যাল জায়গায় চলে যাচ্ছি। তোমাদের গতকালকের ভিডিওটা কেমন লাগলো বা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। কাদের কাদের ভালো লেগেছে, কাদের কাদের খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে কোন পারো। দিকটা তোমাদের কাছে খারাপ লেগেছে তা কিন্তু তোমরা কমেন্টে আমাদের অবগত করতে পারো। সো গাইস, আজকে যদি ব্লগ নাম্বার আজকে ব্লগ নাম্বার 13। তো আমরা চলে যাচ্ছি একটা ঐতিহাসিক এবং অনেক আগের একটা জায়গায়, যেটা এখন বলতে পারো বাংলাদেশের একটা, মনে করো কি বলবো, একটা বাংলাদেশের রত্ন হিসেবে আছে। তো চলো আমরা সেখানে চলে যাই এবং তোমাদেরও সঙ্গ করে নিয়ে যাই যে আমরা কোথায় চলে যাচ্ছি। এবং রাস্তার অপূর্ব অপূর্ব দৃশ্যগুলো তোমাদের দেখাতে চাই। এই রাস্তা হয়তো তোমাদের পরিচিত হয়ে গেছে, কিন্তু ঈদের সময় যেহেতু ফাঁকা, তো চলো তোমরা দেখে নাও। চলো। সো গাইস, তোমরা তো দেখতে পারলা যে আমরা চলে আসতেছিলাম, অবশেষে আমরা চলে আসছি। তোমরা আমাদের পিছের এই রংটা দেখেই বুঝতে পারতেছো অনেকে যে কোথায় চলে এসেছি আমরা। তো চলো, এখানে টিকিট কাটতে হবে। এখানে যে টিকিটের যে বড় লাইন, তো চলো আধা ঘন্টা বা 1 ঘন্টা মনে লাগবে টিকিটই কাটতে। তো চলো টিকিটটা কাটে আমরা, চলো ভিতরে চলে। সো গাইস, আমরা চলে এসে পড়েছি পুরান ঢাকার বুকের মাঝে বুড়িগঙ্গা নদীর মাঝ দিয়ে একটি সুন্দর গোলাপি রাজপ্রাসাদের এদিকে, যে প্রাসাদে শুধু একটি ভবন নয়, বহন করছে শত শত বছরের ইতিহাস, রাজকীয় আর বাংলা নবাবদের স্মৃতি। আজ আমরা জানাবো বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিলের সম্পূর্ণ ইতিহাস। সো তোমরা তো দেখতে পারলা যে আমরা পুরান ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে চলে এসেছি। এটি শুরুর ইতিহাসটা তোমাদের জানাতে চাই। এটি শুরুর ইতিহাসটি ছিল 1800 শতকে। এই জায়গাটি ছিল একটি সাধারণ বাগান বাড়ি। এটি তৈরি করেছিলেন শেখ এনায়েত উল্লাহ নামের একজন জমিদার। পরে ফরাসি ব্যবসায়ীরা জায়গাটি ব্যবহার করতে বাণিজ্যিকভাবে থাকে। এরপর 1830 সালে ঢাকার ধনী ব্যবসায়ী খাজা আলিমুল্লাহ এই সম্পত্তিটি কিনে নেন। তার ছেলে নবাব খাজা আবদুল্লাহ গানি এখানে একটি বিশাল প্রাসাদ নির্মাণের পরিকল্পনা করে। সো গাইস, এখন জানাবো আহসান মঞ্জিল এই নামটি কিভাবে নামকরণ করা হলো। এই নামটি নামকরণ করা হয়েছে নবাব আব্দুল গনি তার প্রিয় ছেলে খাজা আহসানুল্লাহের নামে প্রাসাদটি নামে রাখেন আহসান মঞ্জিল। কেননা এই নামের মধ্যেই লুকিয়ে আছে নবাব পরিবারের ভালোবাসা ও রাজকীয় ইতিহাস। এবং এটার নির্মাণ কাজ শুরু হয় 1879 সালে শুরু হয় এবং দীর্ঘ প্রায় 13 বছর কাজ চলার পর 1872 সালে এটির কাজ সম্পূর্ণভাবে শেষ করা হয়ে থাকে। সো তোমরা তো এতক্ষণ আহসান মঞ্জিলে দেখতে পারলা, আমাদের কিন্তু বাংলাদেশে কিন্তু একটা টর্নেডো এসেছিল। সেই টর্নেডো কিন্তু এখানে কিন্তু ভয়াবহ একটা রূপ ফেলে। সো সেটার বিষয়ে আমি তোমাদের কিছু অবগত করি। 1888 সালে ঢাকায় আঘাত হানে ভয়াবহ এক টর্নেডো। এই ঝড়ে আহসান মঞ্জিলের অনেক অংশ ধ্বংস হয়ে যায়। পরে নবাব পরিবার আবারও এটি সংস্কার করে বর্তমানের বিশাল গম্বুজটি তখনই নির্মাণ করা হয়, যা আজও আহসান মঞ্জিলের অন্যতম আকর্ষণ। সো গাইস, এখন তোমাদের বলবো ব্রিটিশ আমলের গুরুত্ব। ব্রিটিশ শাসন আমলে আহসান মঞ্জিল ছিল পূর্ব বাংলার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। এখানে নিয়মিত আয়োজন করা হতো সভা, সংস্কৃতি অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা। অনেক ব্রিটিশ কর্মকর্তা, বিদেশি অতিথিরাও এই প্রাসাদে এসেছেন এবং এদিকে আরও লীগের গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে। তার মধ্যে অন্যতম হলো মুসলিম লীগ। 1906 সালে ঢাকায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সভা, যেখানে
অল ইন্ডিয়া মুসলিম লীগের গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার সঙ্গে ঢাকার নবাব পরিবারের আহসান মঞ্জিলের গভীর সম্পর্ক ছিল। পতনের শুরু হয় এটার সময় বদলাতে থাকে, নবাব পরিবারের প্রভাব ধীরে ধীরে কমতে থাকে। এই জায়গার পতনটি শুরু হয় হচ্ছে তোমার 1952 সালের পর থেকে প্রাসাদটি অবহেলিত হয়ে পড়ে থাকে, অনেক অংশে ভেঙে যায়, কিছু জায়গা ভাড়া দেওয়া হয়। এক সময় ইতিহাসে এই রাজপ্রাসাদ প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছিল। তারপর বাংলাদেশ সরকার জাদুঘর রূপান্তর করার একটি সিদ্ধান্ত নেয়, ঐতিহাসিক জায়গা বানানোর একটি সিদ্ধান্ত নেয়। 1985 সালে এটি সংশোধন করা হয়, 1992 সালে এটির কাজ শেষ হয় এবং বাংলাদেশে এটি বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামের অধীনে রয়েছে। সো গাইস, আমরা যতই ভিতরে যাচ্ছি ততই আমরা ঐতিহাসিক জিনিসপাতি দেখতেছি। সো গাইস, 5টার বেশি সময় নেই, চলো তাড়াতাড়ি আর কি কি সুন্দর সুন্দর জিনিস আছে তোমাদের নিয়ে আমরা দেখতে চলো। এরপরে আমরা সিঁড়ি দিয়ে উপরের তলায় চলে যাই। আমরা প্রথমে দেখতে পারি সেই সময় নবাবগুলো কি অস্ত্র ব্যবহার করত এবং তারা কি কি সামগ্রী ব্যবহার করতো এবং নবাবরা কোন চেয়ারে বসতো এবং তারা কোন সিঁড়ি ব্যবহার করে উপরের তলাগুলোতে উঠত। এরপরে আমরা দেখতে পারি তারা যে সিঁড়িগুলো আরও অন্যান্য সিঁড়ি ব্যবহার করত এবং তাদের যে ডাইনিং স্পেস ছিল বা বসে তারা গল্প করতো যে স্পেসটি ছিল সেটিও আমরা দেখিনি এবং এখানে আমরা একটি নবাবের ছবিও দেখতে পারি। এরপরে আমরা দেখতে পারি যে সিঁড়ির উপরে কয়েকটি বসার স্পেসও তারা রাখে যেন তারা সিঁড়ি দিয়ে উঠে গল্পগুজব করতে পারে। এরপরে আমরা দেখতে পারি সেই পুরনো আদিকালে সেই সময়ও টাইপরাইটার। এরপরে এখানে ছিল মোটামুটি লাইব্রেরির মতোই এবং বলতে পারো যে সময় নবাবরা যে জায়গায় পড়াশোনার মতো করত এবং এই জায়গায় এত সুন্দর চমৎকার জিনিস। এরপরে তারা যে সব জিনিসগুলো দিয়ে চা খেত এবং এখানে সুন্দরভাবে একটি আর্ট করা জিনিসও আমরা দেখতে পারি এবং এখানে আমরা দেখতে পারি অনেক কাচের জিনিস এবং এটা মেবি টেলিফোন ছিল। এরপরে আমরা চলে যাই নবাবদের বিছানা, ওয়ার্ড্রোব, ওয়াল শোকেস, এগুলো দেখে ফেলি। এরপর এখানে একটি আমরা ছবি ইনফরমেশন দেখতে পারি এবং পিছনে দেখতে পারি আরেকটি ড্রয়িং রুমের মতো গল্প করার জন্য এবং এখানেও একটি রাজাপ্রাসাদরা বসতো এবং সেখান থেকে অর্থাৎ সেই ভবনটি থেকে আমরা নেমে যাই, কারণ তারই ডান পাশে আরেকটি ভবন আছে, আমরা সেটিও ভ্রমণ করার জন্য নেমে যাই এবং সেখানটিতে কি কি আছে সেটি দেখতে আমরা চলে যাই এবং আমরা উঠে দেখতে পারি সেই সময় নবাবরা কি কি ব্যবহার করতেন। তারা যে ছোট ছোট জিনিসগুলো ব্যবহার করতেন তার সবই সংরক্ষণ করে রেখেছেন আমাদের বাংলাদেশ মিউজিয়াম গভর্নমেন্ট। এ পর্যন্ত কি তারা যা সব ছোট ছোট জিনিস সৌন্দর্যের জন্য ব্যবহার করতেন তাও তারা সংরক্ষণ করে রেখেছেন এবং যাতে তারা নবাবরা পান খেতেন তাও তারা সংরক্ষণ করে সুন্দরভাবে উঠিয়ে রেখেছেন এবং এখানে ছিল কিন্তু তাদের খেলার জন্য যে আগে মানে এখন যেগুলো পুল খেলা যায় তারা সেই সময় সেই নবাবগুলা পুল খেলতো সেগুলো সংরক্ষণ করা আছে এবং এখানে যে এই যে পুল খেলা এটা তো নতুন নতুন ভাবে আছে। এখানে যে আগের যে ছবি সেটাও বাম পাশে ছিল এবং এটি হলো সেই সময় নবাবরা এখানে মোট 9টি সিন্দুক আছে। এই সিন্দুকগুলো তারাই মূলত ব্যবহার করে থাকতো, 9 ধরনের এই সিন্দুকগুলো এবং এটি এত ছেঁচা ভারী এবং এতই মজবুত যা বলে বোঝানোর মতো না। তোমরা অবশ্যই বুঝতেই পারতেছো প্রায় 200 বছর ধরে এখন এটি স্টিল না দাঁড়িয়ে আছে, দেখতেই পারছো কতটাই মজবুতই না হতে পারে এই স্টিলগুলো। এরপর আমরা দেখতে পারি সেই সময় নবাবদের ব্যবহারকৃত টেবিলগুলো, এটি ছিল ইটালিয়ান টেবিল এবং এটি ছিল গোল টেবিল, রাউন্ড টেবিল বলতে পারো, যেটা মোজাইকের না, যেটি বলতে পারো মার্বেলের এবং এখানে ছিল রাজা বাদশাদের ছোট ছোট ব্যবহার সামগ্রী এবং এখানে ছিল তোমার আরও রাজা বাদশা বলতে নবাবদের ব্যবহার বলি এবং এরপর আমরা দেখতে পারি সেখানের অরিজিনাল গরুর শিং এবং আমরা দেখতে পারি সে জায়গায় আবার ছোট ছোট নবাবরা যেসব জিনিস ব্যবহার করতো কেচি এবং সে সময় আমরা ব্যবহৃত পিয়ানো সেখানে দেখতে পারি, সে সময়ের পিয়ানো যার মূল্য এখানে এখন কিন্তু শতাধিক, তাও কিন্তু বাংলাদেশ মিউজিয়াম গভর্নমেন্ট ধারায় সংরক্ষিত আছে এবং এখানে অনেক সৌন্দর্য একটি আমরা ছবি দেখতে পারি।
এবং আমি তোমাদের এই সুন্দর একটি দৃশ্য দেখাতে ভুলে গিয়েছিলাম। এখানে কিন্তু ছবি সহ একটি সুন্দরভাবে লোহারি বলতে পারো বা পিতলের একটু সুন্দরভাবে আহসান মঞ্জিলের প্রতিছবি আঁকা ছিল, এবং কাছেরও কি কি ব্যবহার করতেন তাও ছিল। এবং এত অপরূপ দৃশ্য এত সুন্দরভাবে চিকচিক করতেছিল, যা নিজ চোখে যদি তোমরা যে না দেখো তাহলে আসলে তোমরা বুঝতে পারবা না। এবং আমরা সেই সময় নবাবদের হাতের লেখাও দেখতে পারি, যা দেখতেও খালি চোখে সুন্দরী লাগতেছিল। এবং এখানে তাদের যত দলিলপত্র হাতে লেখা ছিল তাও আমরা দেখতে পারি, সেই অনেক বছর প্রায় 200 বছর আগের সেই হাতের লেখাও আমরা দেখতে পারি, যা সংরক্ষিত করা ছিল, তোমরাও দেখতে পাচ্ছ। এবং আরও আমরা সামনে যাওয়ার পর আরও নবাবদের হাতের লেখাও দেখতে পারি, এবং নবাবদের যে সিলসিলা শুরু থেকে শেষ সেটারও একটি তালিকা আমরা দেখতে পারি, যেটি তোমরা গেলে তোমরা সুন্দরভাবে নিজ চোখে দেখতে পারবা। এবং সে সময় কোন কয়েনগুলো চলতো সেগুলো দেখতে পারি। এবং এখানে যারা আছেন তারা কিন্তু সে সময় নবাবদের অনেকে বন্ধু ছিলেন, কাছের মানুষ ছিলেন, তাদেরই কিন্তু ছবি এই জায়গায় টাঙানো আছেন, যারা যারা সে সময় নবাবদের কাছের মানুষ ছিলেন বা সঙ্গী হিসাবে ছিলেন। এখানেও তাদেরই ছবি আছে যারা তাদের কাছের মানুষ ছিলেন। এবং এখানে কিন্তু নবাবদের চুলকানোর জিনিস, কেচি এবং নানান জিনিস এখানে কিন্তু সংরক্ষিত করা আছে, তোমরা এদের ছবি আরো ভালোভাবে দেখতে। তোমরা তো এতক্ষণ শুনতে পারলা যে আহসান মঞ্জিলের স্থাপনা এবং কতবার কত কি আসছে, সবকিছু তোমরা ইতিহাস শুনতে পারলা। এখন তোমাদের বলতে যাচ্ছি, এখন কিন্তু বর্তমানে আহসান মঞ্জিলে কিন্তু বাংলাদেশ জাদুঘর বা বাংলাদেশ মিউজিয়াম, মানে যারা হ্যান্ডেল করে যাদের হাতে, তাদের হাতে কিন্তু এই আহসান মঞ্জিলটা। এবং এটা এই আহসান মঞ্জিলটা যে নবাব পরিবারের ছিল, নবাব পরিবার কিন্তু বলতে এখন কেউই নেই, এটা পুরোটাই পরিচালনা করে বাংলাদেশ মিউজিয়াম গভর্নমেন্ট। সো এখানে বর্তমানে আমরা যা যা দেখতে পারি তা হলো, বর্তমানে এখানে সংরক্ষিত আছে নবাব পরিবারের ব্যবহার করা অসংখ্য ঐতিহাসিক জিনিস, যেমন পুরানো আসবাবপত্র, ঐতিহাসিক ছবি, অস্ত্র, তৈজসপত্র, দরবার হল, রাজকীয় সাজসজ্জা। মোট প্রায় 31টি কক্ষ এখনও জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। এবং এটা স্থাপনের সৌন্দর্য, আহসান মঞ্জিলের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এটি এর বিশাল গম্বুজ, এর সামনের সিঁড়ি, বুড়িগঙ্গা নদীর পাশ দাঁড়িয়ে থাকা গোলাপি এই প্রসাধনটি রাতে আলোকসজ্জায় আরও মনোমুগ্ধকর দেখায়। এই কারণে এটি আজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সো তোমরা তো এই পর্যন্ত আমাদের সঙ্গে আহসান মঞ্জিলের ঘটনা, স্থাপনা এবং সৌন্দর্য নিয়ে বর্ণনা শুনতে পারলাম। তো তোমরা ওর কাছ থেকে শুনো। এই জায়গাটি হচ্ছে শত বছরের ইতিহাস, রাজকীয় আর সাংস্কৃতিক এই নামই হচ্ছে আহসান মঞ্জিল। পুরানো ঢাকার এই গোলাপি প্রসাদ আজও মনে করিয়ে দেয় বাংলার নবাবদের গৌরবময় অতীত। সো তোমরা তো দেখতে পারলা যে এখানে বাংলাদেশ মিউজিয়াম কত কিছু উঠে রাখছে। এখানে কিন্তু মূলত যা রাজারা শুরু থেকে মানে মাথা থেকে পা পর্যন্ত যা যা ব্যবহার করতো তা কিন্তু সবই আছে, তোমরা ইতিমধ্যে সবই দেখতে পাচ্ছ এখনই। এখানে কিন্তু রাজা ব্যবহার করতো চুলকানোর জিনিস, আশ্রানোর, গোসল করার, বসার, এবং তাদের বন্ধু বান্ধব, ইভেন তাদের বন্ধু বান্ধবের ছবি সবই সংরক্ষণ করা আছে। এবং এই জায়গায় নবাব পরিবার সব বংশধরের ছবি টবি আছে এবং বিস্তান্ত আছে। আল্লাহর রহমতে তোমরা যদি দিকে আসো তোমরা দেখতে পারবা। এবং এই জায়গায় এন্ট্রি ফি কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য 40 টাকা এবং ছোটরা যারা আছে তাদের জন্য 20 টাকা, অর্থাৎ 12 বয়সের নিচে। যারা 12 বয়সের উপরে আছে তাদের অবশ্যই 40 টাকা দেওয়া লাগবে, এবং যারা নিচে আছে তাদের 20 টাকা দিলে। এবং তোমাদের কিন্তু বলতেই হচ্ছে যে এটা যেহেতু আহসান মঞ্জিল পুরান ঢাকার একটা প্রাণ কেন্দ্র, তাই এখানে কিন্তু মানুষের অঢেল ভিড়, যা বলেও প্রকাশ করা যাবে না। এখানে কিন্তু অসংখ্য মানুষ এসে তোমাদের কি করে পিকনিক করে, এবং এখানে বসার জন্য ঘাস টাসও আছে। ওখানে বসার জন্য আলাদা করে কোনো আয়োজন নাই, কিন্তু এখানে ঘাস টাস আছে, এখানে কিন্তু বসে তারা পিকনিক টিকনিকও করে। সো গাইস, এখন 5টা বেজে গিয়েছে, সময় ঘনিয়ে এসে পড়েছে চলে যাওয়ার। আমরা এখন তো চলো চলে যাই, এখান থেকে বেরিয়ে আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিয়ে। তোমরা তো এই পর্যন্ত ব্লগটি দেখতে পেলো, তোমাদের কাছে কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং আজকের ব্লগটি যেহেতু অনেক বড় হয়ে গেছে, আজকের ব্লগটি আমরা বাড়াবো না। সো আমরা ওখান থেকে আসার পর খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে এখন শেষ করার জন্য উঠে পড়লাম। আজকের ব্লগটা অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর আজকের ব্লগটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।